মজার বিষয় হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে প্রয়োজনীয় যদি কোনো স্কিল থাকে তার ভিতরে এটা একটা, যে কম্পিউটার রিলেটেড নলেজ আমাদের থাকা। আমরা আইসিটি পড়ে আসছি, সেখানে বেসিক কিছু বিষয় ছিল, তবে প্র্যাকটিক্যাল বিষয়গুলো খুব একটা ছিল না। এই কোর্সে আমরা প্র্যাকটিক্যালি একটু শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বিশেষ করে আমি আপনাদের আইটির যেই ক্লাসগুলো হবে সেগুলো কন্ডাক্ট করবো ইনশাল্লাহ। এই আইটির কোর্সের বা আইটির যেই কয়টা সেশন হবে সেইগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে প্রথমে একটা ইন্ট্রোডাকশন করতে চাই। এরপর আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই কোর্স বা এই ক্লাসগুলো আমাদের জন্য কেন প্রয়োজন। এন্ড ফাইনালি আমরা হচ্ছে কোর্সের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। জি। তো আমরা এখানে মূলত যদি হিসাব করি আমরা প্রায় 16টা সেশন পাবো। তার ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট এক্সপ্লোর করব আমরা উইথ এআই। এআই সম্পর্কে আমরা একটু ভালো আইডিয়া নেওয়ার চেষ্টা করব। এই মিলে টোটালি 16টা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে ইনশাল্লাহ, এবং এইগুলা খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে আপনাদের জন্য। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি ছিলাম, তখন একটা সিনারিও আপনাদেরকে শেয়ার করি। আমাদের অনেকেই ছিল, আমাদের ফ্রেন্ড সার্কেল, যারা হচ্ছে কম্পিউটার কোর্স বা কম্পিউটার সম্পর্কে ভালো আইডিয়া ছিল না। ক্যাম্পাসে গেলে আপনাদের যেটা হবে, ডিপার্টমেন্ট থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হইতে পারে, বিভিন্ন থিসিস করা লাগতে পারে পরবর্তীতে। তো এই কাজগুলো যদি আপনি কম্পিউটার সম্পর্কে ভালো আইডিয়া না থাকে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইগুলা সম্পর্কে ভালো ধারণা না থাকে, তখন দেখা গেছে যে ফ্রেন্ডের কাছে ধারণা দিতে হয়, যে আমাকে এটা একটু করে দাও, এটা একটু শেখায় দাও, এটা কিভাবে করতে হয়। তো যদি আমরা এটা আগে থেকেই শিখে ফেলি, তাহলে অ্যাটলিস্ট ফ্রেন্ডের কাছে ঘুরতে হবে না, বা অনেক ফ্রেন্ডকে আমি হেল্প করতে পারবো। সেই জায়গা থেকে এই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আপনারা মাত্র এসএসসি পরীক্ষা দিলেন, তো সেই জায়গা থেকে আপনাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট এই সময়টাকেও কাজে লাগানো গেল। পাশাপাশি এই জিনিসগুলো এখন থেকে যদি আপনি শিখে ফেলেন, প্র্যাকটিসে রাখেন, বর্তমান সময়ে এমন কোনো চাকরি নাই যেখানে কম্পিউটার একটা টেস্ট নেওয়া হয় না। মোটামুটি 90% ক্ষেত্রেই একটা টেস্ট নেওয়া হয়। তো সেক্ষেত্রে এই কোর্সটা যদি এখন আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করে আগায় যান, তখন আপনার ওই সময়ের বিরাট একটা হেল্প হবে। ইভেন আপনি আপনি কোনো একটা চাকরির ক্ষেত্রে আহ, একটা টিকে গেলেন, কিন্তু কম্পিউটার টেস্টের জন্য আপনার হচ্ছে ঝামেলা হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আপনি 10-15 দিনে আসলে এইগুলা কভার করা মুশকিল। এখন থেকে একটু প্র্যাকটিস করলে আপনার ক্যাম্পাস লাইফেও এটা খুব বেশি কাজে লাগবে, রেগুলার লাইফে আপনার কাজগুলো অনেক স্মার্ট হবে, এন্ড ফাইনালি জব প্রিপারেশনে বা জবের ইন্টারভিউতে, জব টেস্টে কিন্তু আপনার এটা খুব বেশি কাজে লাগবে ইনশাল্লাহ। তো আলোচনা দীর্ঘায়িত না করে আমরা যদি একটু সিলেবাসের দিকে আসি, আমরা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাসে আছি, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কথা বলবো। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এটা একটা প্র্যাকটিক্যাল কোর্স, কাজেই আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে বেস্ট আউটপুট পাবেন। আর যদি মনে হয় যে না, আপনি হচ্ছে ক্লাস করে গেলেন, জাস্ট কানেক্টেড আছেন, তাহলেও কিছু জিনিস শেখা যাবে, কিন্তু আলটিমেটলি আপনি কোনো একটা কাজ করতে গেলে কিন্তু এটা করা মুশকিল হয়ে যাবে, কারণ প্র্যাকটিক্যাল বিষয়, ম্যাথ টাইপ, প্র্যাকটিস না করলে ম্যাথ কিন্তু মাথায় থাকে না। এটা টোটালি প্র্যাকটিসের বিষয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটা স্মুথ হবে। আপনি হচ্ছে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে পারবেন। আর কম্পিউটারের চাইতে মজার জিনিস খুব কম আছে। আপনি অনেক বিষয় এখান থেকে চমৎকার চমৎকার সব কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা শুরু করা যাক। আমরা হচ্ছে মাইক্রোসফট অফিসটাকে প্রায়োরিটি দিচ্ছি। এবার আসি যে মাইক্রোসফট অফিস কি। মাইক্রোসফট অফিস হচ্ছে আমাদের অফিসিয়াল সব কাজকর্ম করার জন্য একটা সফটওয়্যার প্যাকেজ, মাইক্রোসফট অফিস। আমরা যদি একটু ইন্টারনেটে মাইক্রোসফট অফিস লিখে সার্চ করি, অফিস লিখে সার্চ করলাম, এই যে মাইক্রোসফট অফিস 365,
এইখানে একটা প্যাকেজ আছে, যেই প্যাকেজের ভিতরে আপনার মোটামুটি এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, টিম, মোর অ্যাপসে যদি যাই আরো বেশ কিছু অ্যাপস আমরা এখানে দেখতে পাবো। তার মানে মাইক্রোসফট অফিস বলতে অফিসিয়াল কাজকর্ম করার জন্য আমাদের একটা প্যাকেজ সফটওয়্যার, যেটার ভিতরে রিলেটেড বেশ কিছু সফটওয়্যার আছে। আমরা আমাদের এই কোর্সে 3টা সফটওয়্যার কভার করব: মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এবং রিলেটেড এইগুলার জন্য যা যা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা একটু কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর বাইরেও কিছু টপিক আছে, সেইগুলো নিয়ে আলোচনা হবে। তো এই 3টা সফটওয়্যারে কিন্তু আমাদের অফিসিয়াল কাজকর্মগুলো করার জন্য, যেমন মাইক্রোসফট ওয়ার্ড যদি বলি আমাদের অ্যাসাইনমেন্ট করার জন্য, আমি একটা সিভি তৈরি করব, বা আমি একটা হচ্ছে ডকুমেন্ট রেডি করব, বা আমি একটা প্রবন্ধ রচনা লিখবো, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড আমরা ব্যবহার করি। এক্সেল ব্যবহার করি আমাদের হিসাব নিকাশ করার জন্য, ছোটখাটো হিসাব নিকাশ, অথবা যারা অ্যাকাউন্টিং ফাইন্যান্স নিয়ে পড়ালেখা করতেছেন তাদের কমপ্লেক্স হিসাব নিকাশগুলো এক্সেলে আমরা করতে পারবো। পাওয়ার পয়েন্টে আমরা প্রেজেন্টেশন ডিজাইন করতে পারবো। পাওয়ার পয়েন্ট দিয়ে চমৎকার সব ডিজাইন করা যায়। ইভেন আপনি আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন, আপনি এটা দিয়ে ভিডিও তৈরি করতে পারেন, অ্যানিমেটেড ভিডিও তৈরি করা যায়, আরো মোর অ্যাডভান্স সব ফিচার আছে। তো এই 3টা জিনিসই আমাদের অফিসিয়াল কাজে ব্যবহার হয়, আমাদের প্রফেশনাল লাইফে এইগুলো খুব বেশি ইউজ হয়। তো আমরা শুরু করব মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। আমাদের যদি ফার্স্ট ক্লাস চিন্তা করি, আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমাদের শুরু হচ্ছে। এক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড বা এই যে অফিস প্যাকেজ, এই সফটওয়্যারটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে 2-3টা ওয়ে আমি বলে দিচ্ছি আপনাদের। প্রথম বিষয় হচ্ছে, আপনাদের কম্পিউটার যদি থাকে, কম্পিউটার যখন কিনেছেন সাথে সাথে এটা ইনস্টল করে দেওয়ার কথা। যারা যারা নতুন কম্পিউটার কিনছেন বা আগে থাকলেও সাধারণত এটা ইনস্টল থাকে। হয়তো ভার্সন একটু চেঞ্জ হইতে পারে, অনেকের ভার্সন 16 হইতে পারে, কারোটা 21 হইতে পারে, কারো লেটেস্ট হইতে পারে, সেটা সমস্যা নেই। কিন্তু ইনস্টল করা থাকলে নতুন করে আর ইনস্টল করা লাগবে না। ইনস্টল করা আছে কিনা আপনি হচ্ছে এইখানে এসে সার্চ দিবেন ওয়ার্ড লিখে। যদি এই ওয়ার্ডটা আসে, ওয়ার্ড আসুক, অথবা মাইক্রোসফট ওয়ার্ড আসুক, অথবা ওয়ার্ড 2013 আসুক, 16 আসুক, যেই কোনো একটা সফটওয়্যার আসলে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। তারপরেও যদি মনে হয় যে না আপনি আসতেছে না, তার মানে হচ্ছে আপনার এখানে হয়তোবা এটা ইনস্টল করা নাই। তাহলে ইনস্টল করব কিভাবে? এটার সিস্টেম আছে কয়েকটা। হয় হচ্ছে আমরা ফ্রি ভার্সন ব্যবহার করব, অথবা একটু কিনে নিতে হবে। কিনে নিতে হলে এখান থেকে আমরা কিনে নিতে পারি, এডুকেশন প্যাকেজ আছে, বা এইগুলো আবার একটু টাফ, আমাদের হচ্ছে ডলার দিয়ে কিনতে হয়। তার চাইতে বেটার হচ্ছে আপনারা যদি কারো না থাকে, বেশিরভাগ সময় এগুলো ইনস্টল করা থাকে, যদি কারো না থাকে তাহলে আপনারা হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। গেট ইনটু পিসি আছে, এই গেট ইনটু পিসি থেকে আপনি এটা সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন, এটা ফ্রিতেই পাওয়া যাবে আশা করি। এর বাহিরে আপনারা চাইলে অল্প টাকা এটা 300-500 টাকায় কিনতে পাওয়া যায়, সেটাও কিনে নিতে পারেন। যেমন হচ্ছে বেশ কিছু সাইট আছে, ফেসবুকে সার্চ দিলে পাবেন মাইক্রোসফট অফিস লিখে, তারাও সেল করে। তো এখানে যদি আমরা লিখি এমএস অফিস, দেখি রিলেটেড কি কি সফটওয়্যার আছে। এই যে 2010-এর ভার্সনটা আছে এখানে ওদের কাছে, এগুলা ফ্রি। এই যে 2024 মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2024 ফ্রি ডাউনলোড। এইখানে মোটামুটি বেশ কিছু সফটওয়্যার আছে, এইগুলো আপনারা চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এগুলো মোটামুটি সেফ আর কি। আচ্ছা, তো সিম্পলের ভিতরে আপনি ডাউনলোড করে ইনস্টল করে ফেলেন। তারপর ইনস্টল করতে যদি একান্তই কারো সমস্যা হয় তাহলে আমাদেরকে নক দিয়ে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। একটা সফটওয়্যার ইনস্টল না করতে পারার কারণে যাতে আপনার কাজ আটকে না থাকে, প্রয়োজনে আমি হচ্ছে আপনাদেরকে ডে লং সময় দিব, সমস্যা নেই। কিন্তু সবার ইনস্টল থাকাটা জরুরি। ইনস্টল না হলে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন না। আর যাদের কম্পিউটার নাই, ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে আত্মীয় স্বজন কারো একটা কম্পিউটার ম্যানেজ করে প্র্যাকটিস করতে হবে। মোবাইল দিয়ে কিন্তু এটা প্র্যাকটিস করা একটু মুশকিলের বিষয়। যদিও মোবাইলে এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আছে, কিন্তু আপনি ওইখানে সব ফিচার গুলো সুন্দরভাবে পাবেন না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে মোটামুটি একটু চলে আসলাম যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখবো, এইটুকু ডিটারমাইন্ড।
এবার আসি মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা একটু ওপেন করে ফেলি। সহজে ওপেন করার জন্য আমরা এইখান থেকে এই যে উইন্ডোজ বা স্টার্ট যে মেনুটা আছে সেইখানে চলে আসব। এইখান থেকে ওয়ার্ড লিখে সার্চ করব। এই যে ওয়ার্ড চলে আসছে, এইটাতে আমরা ক্লিক করব। এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এখানে আপনাদের নতুন হইলে এই যে নিচের রিসেন্ট ডকুমেন্টগুলো থাকবে না হয়তো, বাকি সবকিছুই মোটামুটি সেম। এত কিছুতে আমাদের নজর দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এইখানে ক্লিক করব, বাস মাইক্রোসফট ওয়ার্ড আমার ওপেন হয়ে গেল। খুবই খুবই সহজ। ওয়ার্ডটা ওপেন করলাম, এবার আমাদের লেখালেখির কাজ শুরু। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে যদি একটু বলি, মাইক্রোসফট ওয়ার্ড একটা ওয়ার্ড প্রসেসিং বা লেখাগুলাকে সাজানোর একটা সফটওয়্যার। সহজ কথায় আমার লেখাগুলাকে খুব সুন্দরভাবে সাজানোর একটা সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আমি আমার সিভিটাকে সুন্দরভাবে এখানে সাজাইতে পারি, আমি আমার অ্যাসাইনমেন্টটাকে সুন্দরভাবে সাজাইতে পারি, আমি ধরেন যে কবিতা লিখি বা হচ্ছে আমি লেখালেখি করি, তা আমি আমার টাইপিং গুলা এখানে করতে পারি। তো এক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডটা একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যতগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, তার ভিতরে মাইক্রোসফট ওয়ার্ডটা খুবই পপুলার এবং এটা খুবই চমৎকার আউটপুট দেয়। তো এবার আসেন, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে গেলাম। মাইক্রোসফট ওয়ার্ডের কি কি বিষয় শিখবো আমরা একটু সিলেবাস থেকে যদি একটু আইডিয়া নেই। আমরা হচ্ছে এটার ইন্টারফেস সম্পর্কে জানবো, এরপরে ফন্ট সম্পর্কে জানবো, ক্লিপবোর্ড, কাস্টম ফন্টস এবং টাইপিং সম্পর্কে আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এবার আসেন আমরা ইন্টারফেস সম্পর্কে একটু জানার চেষ্টা করি, যে এটার ইন্টারফেসটা দেখতে এই রকমের, কোথায় কি আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। উপরের দিকে যদি তাকাই, বেশ কিছু জিনিস আছে। এরপর একটা মেনু দেখতে পাচ্ছি, এরপরে কিছু টুলস, এরপর একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি। নিচের দিকে তাকালে আমরা আরো বেশ কিছু জিনিস দেখতে পাবো। তো উপর থেকে যদি আসি, অটো সেভ দেখতে পাচ্ছি এখানে, আরো কিছু শর্টকাট টুলস আছে, এইগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। উপরে যেগুলো আছে টুলবার, সেই টুলগুলো আমরা কাস্টমাইজ করতে পারি, শর্টকাট করতে পারি। এইখানে যেমন সেভ একটা বাটন আছে, এইখানে আনডু রিডু, এগুলার কাজ আমরা বলবো ধীরে ধীরে, সমস্যা নেই। কিন্তু আমরা চাইলে এইগুলা আরো চাইলে নিজের যেগুলা খুব বেশি টুলস ব্যবহার হয় সেইগুলা এখানে নিয়ে আসতে পারি। এরপরে একটা মেনু দেখতে পাচ্ছি এখানে, এই টোটালি মেনু এবং এটা টুলস, এইগুলাকে বলা হয় রিবন। এই নামগুলা মনে রাখা খুব একটা জরুরি না, তবে আপনার কাজগুলা মনে রাখা জরুরি। তো মেনু, প্রত্যেকটা মেনুতে যখন আমি ক্লিক করতেছি, এই মেনুর আন্ডারে আবার কতগুলা টুলস আছে। এই টুলস গুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি। হোমে যদি আসি, হোমের রিলেটেড বেশ কিছু টুলস আছে, আমরা এইগুলাই শিখবো যে কোন টুলস দিয়ে কি কি কাজ করা যায়। চমৎকার চমৎকার সব কাজ এইগুলা দিয়ে আমরা করে ফেলবো ইনশাল্লাহ। এরপরে নিচে আমরা যদি দেখি, একটা রুলারের মতো দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই বাম পাশেও কিন্তু এই রুলারটা আছে। এই ডান পাশে একটা স্ক্রল বার আছে, এটা দিয়ে আমরা হচ্ছে উপরে নিচে উঠতে পারি, অথবা মাউসের আমাদের যে গোল হুইলারটা আছে সেটারে উপরে নিচে করলেও, ঘোরালেও কিন্তু আমরা উপরে নিচে যেতে পারি। এরপর আমরা এই দিকে একটু দেখতে পারি, সেটা হচ্ছে জুম। এই যে যে টোটাল সাদা পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই পেজটা আমরা চাইলে জুম ইন জুম আউট করে দেখতে পারি। তো এখান থেকে জুম আউট করতেছি, এই যে দেখেন ছোট হয়ে গেল আমাদের পেজটা। আমরা এটাকে শর্টকাটে কন্ট্রোল স্ক্রল, কন্ট্রোল প্রেস করে, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে স্ক্রলটা, আমাদের মাউসের যে হুইলারটা আছে সেটাকে উপরের দিকে যদি ঘুরাই তাহলে এটা জুম হচ্ছে, আর যদি নিচের দিকে ঘুরাই তাহলে জুম আউট হচ্ছে। ওকে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজ আছে কয়টা, পেজ 1 of 1, কতগুলা ওয়ার্ড আছে সেগুলো দেখতে পাচ্ছি, কোন ভাষায় আমরা কাজ করতেছি সেইগুলো এখানে দেখা যাচ্ছে। তো শর্টকাটে আমরা হচ্ছে ইন্টারফেস সম্পর্কে একটু আইডিয়া নিলাম, কোথায় কি আছে। এবার আমাদের কাজ শুরু হয়ে যাবে, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে কাজ করি। তো মাইক্রোসফট ওয়ার্ড আগেই বলছি একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, আমাদের লেখালেখির জন্য এটা খুব বেশি কাজে দেয়। লেখাগুলাকে সুন্দরভাবে ফরম্যাটিং করতে হবে, আমাদের সাজাইতে হবে, এইসব কাজে এটা খুব বেশি ব্যবহার করা যায়। তো এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের লেখা।
লেখা না থাকলে আমি লেখা সাজাবো কিভাবে, তাই না? তো লেখা আমরা একটা লিখে ফেলি, যে কোনো একটা লিখে ফেলতে পারি। হ্যালো ওয়ার্ল্ড, আই এম ফ্রম বাংলাদেশ। যে কোনো কিছু আমরা লিখতে পারি, ঠিক আছে? এই যে আমরা একটা লেখা লিখে ফেললাম। লেখার পর এখন এবার এটাকে নিয়ে আমার কাজ করার পালা, যে এটাকে লেখাটাকে আমি কিভাবে সাজাবো। এটা তো 2 লাইনে চলে আসলো, এটাকে 1 লাইনে কিভাবে করা যায়। এটার লেখাগুলার স্টাইলটা সুন্দর না, আমি একটু সুন্দর স্টাইল করতে চাই, এটাকে একটু কালার করতে চাই, বা এটাকে একটু মোটা করতে চাই, এটাকে ইটালিক একটু বাঁকা করতে চাই। এই যে যে কাজগুলো আছে, সেই কাজগুলো আমরা এইখান থেকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি, ইউজ করতে পারি। তো এটা কিভাবে করব, আমরা ধীরে ধীরে সেই দিকে আগাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি একটা কিছু লিখে ফেললাম। লেখার পর এবার টার্গেট হচ্ছে এইটাকে আমরা 1 লাইনে নিয়ে আসতে চাই। এখন কিন্তু 2 লাইনে চলে গেছে, কারণ এইখানে বাংলাদেশ লেখাটা দেওয়ার, এই শব্দটা এখানে লেখার জায়গা নাই। যদি আরেকটু ছোট শব্দ হইতো তাহলে হয়তো বা বাংলা যদি লিখি, আমরা দেশ শব্দটা যদি বাদ দেই, দেখি বাংলা, তাও জায়গা পাচ্ছে না। এই যে বেঙ্গল, এইটুকু জায়গা পাচ্ছে। কিন্তু আমি যদি পুরোটা লিখি তাহলে আর এইখানে জায়গা পাচ্ছে না। তার মানে এই যে ফন্টের সাইজ একটু বড় হয়ে গেছে। এই লেখার সাইজ যদি আমি একটু ছোট করতাম, তাহলেই কিন্তু আমার এটা 1 লাইনের জায়গা হয়ে যেত। এই লেখার সাইজটাকে আমি ছোট বড় কিভাবে করব, সেটা করতে হয় এই যে ফন্ট গ্রুপে আইসা আমাদের এইখানে 38 দেখতে পাচ্ছি আমরা। এই 38টাকে ফন্ট সাইজ আমরা হিসেবে ধরতেছি। এইখান থেকে যত ছোট করব, যত কম ভ্যালু দিব তত ছোট হবে, যত বেশি দিব তত বড় হবে। এখান থেকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করলাম, এই যে একটা ছোট যে অ্যারো সাইন আছে, এইখান থেকে আমরা এই যে দেখেন, ধরেন যে 20 দিয়ে দিলাম। 38 ছিল, 20 দিয়ে দিলাম। হ্যালো ওয়ার্ল্ড, আই এম ফ্রম বাংলাদেশ, এটা এখন 1 লাইনে চলে আসলো। কি কারণে চলে আসলো? ফন্টের সাইজটা আমরা ছোট করে দিলাম, তাই তো? এবার আমরা চাইলে কিন্তু এখান থেকে বাড়াইতেও পারি, যে আমরা হচ্ছে 48 দিয়ে দিলাম, আরো বড় লাগতেছে। আমার যদি ইচ্ছা হয় যে আমি 72 দিব, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এখন যদি মনে হয় যে না, আমি 72 এর চাইতেও বড় কোনো লেখা দিব বা সাইজ করতে চাই, তখন এইখানে লিখে দিব যে আমি 500, 500 দিয়ে এন্ট্রি দিলাম। এখন দেখেন এক পৃষ্ঠায় একটা বা দুইটা লেটার আসছে, এইচ ই ডাবল ই এল, ডাবল এলও আসতে পারে নাই। তো এটা অনেক বড় হয়ে গেছে, এই কারণে হচ্ছে এক পেজে একটা অক্ষরের বেশি জায়গা পাচ্ছে না। এভাবে আমরা আমাদের লেখার সাইজ চেঞ্জ করতে পারি। সাধারণত প্রিন্টিং এর ক্ষেত্রে 13, 14 বা 12 এই সাইজগুলো সাধারণত আমরা বই দেখে থাকি। এইভাবে আমরা হচ্ছে ফন্ট সাইজটা চেঞ্জ করে ফেললাম। এই ফন্ট সাইজ চেঞ্জ করার আরো 2টা উপায় আছে। সেগুলো কেমন? সেগুলো হচ্ছে এই যে দেখেন, এইখানে আরো 2টা আইকন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, একটা ডিক্রিজ ফন্ট সাইজ। একটা বড় এ আর একটা ছোট এ। এই বড় এতে চাপ দিলে লেখা বড় হইতে থাকবে, ছোট এতে চাপ দিলে লেখা ছোট হইতে থাকবে। ঠিক আছে? এই যে বড় হচ্ছে আর এই হচ্ছে ছোট। আমাদের যদি মনে হয় যে না, আমরা এইগুলো ব্যবহার করব না, আরো সহজে ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট, কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেট আছে বা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, সেটাকে যদি আমরা প্রেস করি তাহলে বড় হবে। আবার যদি থার্ড ব্র্যাকেট স্টার্টিং যে এটা আছে, বাটনটা আছে, সেটা চাপ দিলে ছোট হইতে থাকবে। ওকে? তো আমরা 3টা ওয়ে দেখলাম, যে কোনো ওয়েতে আমরা ছোট বড় করতে পারি ফন্ট সাইজ। এরপর এই ফন্ট গ্রুপে আমাদের আরো কিছু চমৎকার জিনিস আছে, সেইগুলো আমরা একটু দেখে ফেলি। এইখান থেকে যদি আমরা শুরু করি, বোল্ড, বোল্ডে যদি চাপ দিই, আমরা একটু বড় করে নিই। বোল্ডে যদি আমরা চাপ দিই তাহলে কি দেখা যাচ্ছে? বিতে ক্লিক করলাম, লেখাগুলো কিন্তু আমার মোটা হয়ে গেল একটু। ঠিক আছে? আবার যদি বোল্ডে ক্লিক করি তাহলে এটা নরমাল হয়ে গেল। তার মানে একটা স্টাইলে যখন আমি ক্লিক করলাম তখন সেটা অ্যাপ্লাই হইলো। আবার যদি সেকেন্ড টাইম আবার ক্লিক করি তাহলে এই স্টাইলটা আমার রিমুভ হয়ে গেল। ঠিক আছে? বোল্ডে আমি আবার একবার যদি ক্লিক করি, এটা বোল্ড হইলো, মানে লেখাটা একটু মোটা হইলো। আবার যদি ক্লিক করি, এটা নরমাল অবস্থায় ফিরে আসলো। একইভাবে আইতে যদি চাপ দেই, ইটালিক, লেখাটা একটু বাঁকা বাঁকা লাগতেছে। আরেকবার যদি ক্লিক করি, লেখাটা নরমাল অবস্থায় আমার চলে আসলো। ওকে? বোল্ড, ইটালিক।
এরপর আছে হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন অর্থাৎ লেখার নিচে একটা দাগ দিয়ে দিব আমরা। আন্ডারলাইনে যদি ক্লিক করি একটা আন্ডারলাইন চলে আসলো, আবার যদি ক্লিক করি তাহলে আন্ডারলাইন উঠে গেল। তাহলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। মজার বিষয় হচ্ছে আমি যখন মাউসটা এখানে নিব তখন ওই যে লেখা দেখাচ্ছে বোল্ড, কন্ট্রোল বি। শর্টকাটে যদি আমরা বোল্ড করতে চাই তাহলে কন্ট্রোল বি প্রেস করতে হবে। আবার যদি এটাকে আনবোল্ড করতে চাই অর্থাৎ নর্মাল অবস্থায় ফিরিয়ে নিতে চাই তখন আবার কন্ট্রোল বি চাপলে এটা নর্মাল অবস্থায় চলে আসবে। ইটালিকের ক্ষেত্রেও সেম, কন্ট্রোল আই ইটালিক। আবার যদি কন্ট্রোল আই চাপি নর্মাল অবস্থায় ফিরে আসলো। আন্ডারলাইন কি হবে? আন্ডারলাইন যেহেতু ইউ দিয়ে কন্ট্রোল ইউ, এই যে আন্ডারলাইন চলে আসছে। আবার যদি ক্লিক করি তাহলে আন্ডারলাইনটা চলে গেল। ওকে, তাহলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এরপর আরেকটা আছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো মানে এই লেখার মাঝখান দিয়ে একটা দাগ চলে যাবে। স্ট্রাইক থ্রো মনে হবে যে এই যে এই ওয়ার্ডটাতে ভুল আছে, বানান ভুল আছে, এইরকম একটা স্টাইল। এটা যখন প্রয়োজন হবে আমরা তখনই ব্যবহার করব। এরপর সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট দুইটা জিনিস আছে। অর্থাৎ কোনো কিছুর একটা ভ্যালু যদি আমি অ্যাসাইন করতে চাই, সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন, H2O পানির সংকেত না, এই টুটা কি এইচ এর যেহেতু ভ্যালু, এই কারণে এটাকে ছোট করে নিচে দেওয়া হয়। তো এটার করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো সাবস্ক্রিপ্ট। এটা যদি আমি উপরে দিতে চাই তাহলে যে সুপারস্ক্রিপ্ট দিব আমরা। ভ্যালুটা যদি উপরে দিতে চাই তাহলে সুপারস্ক্রিপ্ট, নিচে দিতে চাইলে সাবস্ক্রিপ্ট। ওকে, তো এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। এটা আমরা কেটে দিলাম। এরপরে আছে বিভিন্ন স্টাইলের লেখা আমি চাইলে ইউজ করতে পারি। এখান থেকে এই যে আমি বেশ কিছু স্টাইল আছে, সেই স্টাইলগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। সুন্দর সুন্দর লেখার স্টাইল আছে, সেইগুলো আমরা ব্যবহার করতে পারবো এখান থেকে। যেটা ভাল লাগে সেটা আমরা ব্যবহার করব। তো ধরেন যে আমার এইগুলা ভাল লাগতেছে না, কোনো স্টাইলে আমার ভাল লাগতেছে না, ঠিক আছে, এর জন্য আমি কি করতে পারি, আগের অবস্থায় ফিরে যাব। এই যে একটা বিষয় যে আমি একটা কাজ করে ফেলছি, ধরেন যে ভুল হয়ে গেছে, তাহলে আমি আগের অবস্থায় ফিরে যাব কিভাবে? সেটার জন্য আন্ডু, আর যদি আবার ব্যাক আসতে চাই সেটাকে রিডো বলা হয়। এই যে দুইটা আইকন আছে, আন্ডু, রিডো। আগের অবস্থায় ফিরে যাওয়া, আমি যদি আগের অবস্থায় ফিরে যাই তখন আবার রিডো করে পরের অবস্থায় ফিরে আসতে পারবো। তো ধরেন যে আমি এই যে স্টাইলগুলো দিলাম, এই স্টাইলগুলো আমি আর রাখতে চাচ্ছি না, আগের অবস্থায় যেতে চাই, এখান থেকে কন্ট্রোল জেড বা এই যে আন্ডু দিতে পারি আমি এখান থেকে। এই যে আমি তিনটা স্টাইল দিছিলাম, তিনটা ক্লিক করলাম, আমি তিনটা স্টেপ ব্যাকে চলে আসলাম। আবার যদি মনে হয় যে না আমি রিডু করব, এখান থেকে রিডু বলতে আমি আবার পরের অবস্থায়, যেহেতু কয়েক স্টেপ পিছনে চলে আসছি, সামনে তো কয়েকটা স্টেপ বাকি আছে, মানে রেখে আসছি, সেইগুলো চাইলে আমরা আবার ব্যাক করতে পারি। ওকে, তো আমরা হচ্ছে আবার নর্মাল অবস্থায় ফিরে আসলাম। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে হাইলাইট, টেক্সট হাইলাইট। আমরা যখন সৃজনশীল পড়তাম, মনে আছে কিনা, তখন দাগায় দাগায় রাখতাম হাইলাইটার মার্কার যেগুলো আছে, সেই হাইলাইটার মার্কার দিয়ে, অথবা আমি যখন একটা পাঠ্য বই, গাইড না বা গাইডের কোনো একটা গুরুত্বপূর্ণ অংশ যখন পড়তাম, যখন পাঠ্য বই পড়ি আমরা, তখন গুরুত্বপূর্ণ অংশগুলো কিন্তু আমরা মাঝে মাঝে হাইলাইট করে রাখি যে এই অংশটুকু আমার পরবর্তীতে যখন সেম গল্পটা পড়বো, গদ্যটা বা কবিতাটা পড়বো, তখন আমার এই অংশটুকু নজরে আসা দরকার। আমি হয়তো রিভিশন দিব, তখন পুরো কবিতাটা আমি আর পড়তে চাই না, তখন আমরা হচ্ছে এখান থেকে এই যে হাইলাইটার ব্যবহার করতে পারি। এইখানে হাইলাইটারের বেশ কিছু কালার আছে, আমরা সেই কালারের যেটা ভাল লাগে সেটা আমরা ব্যবহার করতে পারি। তবে হাইলাইটে কিন্তু দেখেন সব কালার নাই, অল্প কিছু কালার, এইগুলা দিয়ে সাধারণত হাইলাইট করা যায়। অন্যগুলা দিলে খুব একটা হাইলাইট বোঝা যায় না। তো আমরা নো কালার করে দিলে কোনো কালার থাকবে না, হাইলাইট অবস্থা থেকে আবার ব্যাক করা গেল। এরপরে আরেকটা কালার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টেক্সটের কালার। এই যে লেখাগুলো, লেখার কালারটা আমরা চেঞ্জ করতে পারি এই টেক্সট কালার থেকে। এইখানে দেখেন, এইখানে আবার সব কালার আছে, আপনি যেই কালার ইচ্ছা পছন্দ করতে পারেন। তো ধরেন যে আমরা রেড কালার দিয়ে দিলাম, এই যে লেখাটা আমাদের লাল হয়ে গেল। এখান থেকে আমরা যদি আবার অটোমেটিক দিয়ে দিই তাহলে আবার ব্ল্যাকে আমরা চলে আসলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি নিচের লাইনটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। উপরে তো আমরা দেখলাম একটা হচ্ছে ফন্ট সাইজ ছোট বড় করার জন্য আমার এই অপশনগুলো। এর বাইরে আর একটা চমৎকার অপশন, সেটা হচ্ছে কেস। এখানে দেখেন, কেসে যদি ক্লিক করি আমাদের
5টা কেস আমরা দেখতে পাচ্ছি। সেন্টেন্স কেস, লোয়ার, আপার, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, টুগেল কেস। এই কেসগুলো দিয়ে কি কাজ করা যায়? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইগুলাকে সিলেক্ট করে, আমি ধরেন যে সব ছোট হাতের লিখে ফেলছি কিন্তু আমার লেখাগুলো বড় হাতের হওয়া দরকার ছিল, বা বাংলাদেশ, এই যে এই নামটাকে আমি বড় হাতের করতে চাই, তখন আমি কি করব? আমি কি আবার সব শিফট চেপে ধরে বাংলাদেশ লিখবো? এভাবে লিখবো? এটা আবার কষ্টের কাজ। এর জন্য এটার আমরা কিন্তু জাস্ট চেঞ্জ করে দিতে পারি কেসটা। এখান থেকে আপার কেস দিয়ে দিলাম, দেখেন সব অটোমেটিক বড় হাতের হয়ে গেছে। ছোট হাতের ছিল, সব বড় হাতের হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে লোয়ার কেস করে দেন, তাহলে সব ছোট হাতের হয়ে গেল। আর যদি মনে করেন যে না, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, শব্দের প্রথম অক্ষর বড় হাতের করব, তাহলে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের কাজ হয়ে গেল। আরো 2টা কেস আছে, 3টা কেস তো আমরা দেখলাম। লোয়ার কেস সব ছোট হাতের হয়ে যাবে, আপার কেস সব বড় হাতের হয়ে যাবে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড শব্দের প্রথম অক্ষরটা আমাদের বড় হাতের হবে, বাকি সব ছোট হাতের। এর বাইরে উপরে দেখেন একটা আছে সেন্টেন্স কেস, এন্ড ফাইনালি টুগেল কেস। টুগেল কেসটা একটু অদ্ভুত, মানে আমরা যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দেখলাম সেটা হচ্ছে বিপরীত একটা জিনিস। টুগেল কেসটা, টুগেল কেসটা কেমন? সেটা হচ্ছে ক্যাপিটালাইজে যেমন প্রথম অক্ষরটা বড় হাতের ছিল, বাকি সব ছোট হাতের। আর টুগেল কেসে হচ্ছে আমাদের প্রথম যে অক্ষরটা আছে সেইটা ছোট হাতের, বাকি সব বড় হাতের হবে। আমি যদি এখানে ক্লিক করি, একটু অদ্ভুত টাইপের, এরকম লেখা সাধারণত আমরা দেখি না, তারপরেও বাই এনি চান্স কখনো কাজে লাগতে পারে, এই কারণে হয়তো বা দিয়ে রাখছে। তো আমরা এটাকে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আবার করে আসলাম। ফাইনালি সেন্টেন্স কেস একটা অপশন আছে, সেটা হচ্ছে সেন্টেন্সের ফার্স্ট যেই লেটারটা আছে সেটাকে সে বড় হাতের করে দিবে। আমাদের এখানে ফার্স্ট লেটারটা ছোট হাতের নাই, বড় হাতেরই আছে। তো আমরা যদি এটাকে লোয়ার কেস করে দিই, এবার সবগুলাকে সিলেক্ট করে এখান থেকে সেন্টেন্স কেস দিয়ে দিলাম, এই যে দেখেন আমার এখানে এটা কিন্তু বড় হাতের হয়ে গেছে। তো এই ছিল আমাদের কেস, মোটামুটি বিষয়গুলা। আচ্ছা, আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, ক্লাস শেষে কিন্তু আপনাদের সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকবে। এই কারণ হচ্ছে প্রশ্নগুলো একটু নোট রাখতে পারেন, আমরা ক্লাস শেষে আপনাদের কথাগুলো শুনবো ইনশাল্লাহ। তো আমরা কেস দেখলাম। এরপরে ধরেন যে আমরা যদি একটু বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আরো কিছু স্টাইল করে রাখি, এরকম হইতে পারে যে আমি ভাই এত স্টাইল কিছুই চাই না, আমি হচ্ছে একেবারে প্রথম অবস্থায় যে যেরকম ছিল, অর্থাৎ আমার এই লেখাতে যত স্টাইল দিয়েছিলাম সবগুলো স্টাইল আমি রিমুভ করতে চাই। এর জন্য একটা মজার অপশন হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এই যে এখানে শেষের অপশনটা ক্লিয়ার অল ফরম্যাটিং, এটাতে যদি চাপ দিই তাহলে একেবারে শুরুতে আমি হ্যালো ওয়ার্ল্ড আই এম ফ্রম বাংলাদেশ যেভাবে লিখছিলাম সেই অবস্থায় কিন্তু আমার চলে আসলো। ওকে, তাহলে আমরা এখান থেকে মোটামুটি সবগুলো বিষয় একটু দেখে ফেললাম। এবার সর্বশেষ অপশন, সেটা হচ্ছে আমার লেখার স্টাইলগুলো চেঞ্জ করা। আমরা একটু ফন্টটাকে বড় করে নিলাম। লেখার স্টাইল চেঞ্জ করা বলতে এক একজনের হাতের লেখা এক এক রকম না, এইখানেও আমরা চাইলে আমাদের লেখার স্টাইল, হাতের লেখা টাইপ চেঞ্জ করতে পারি, যে কোন রকমের লেখা হবে সেটাকে ফন্ট বলা হয়। তো এই ফন্টটা আমরা চেঞ্জ করতে পারি এইখান থেকে, যেমন অ্যাপ্রোচ বডি, এই ফন্টটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এইটাকে আমরা এইখান থেকে চাইলে চেঞ্জ করে অন্য একটা ফন্ট দিতে পারি, যেমন এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম, লেখার স্টাইলটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরো ভালো বোঝা যাবে আমরা যদি কমপ্লেক্স একটা ফন্ট স্টাইল দেই, যেটা দেখতে খুব একটা মানে উদ্ভট টাইপের, বা উদ্ভট না, এই যে দেখেন সুন্দর জিনিসটা, কিন্তু আগেরটার চাইতে কিন্তু ভিন্ন। আমরা যদি আবার একটু যাই, আরো সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে, এখান থেকে আপনাদের যেই ফন্ট পছন্দ হবে সেই ফন্টটাই আপনারা ইউজ করতে পারবেন। এই যে দেখেন একটু হাতের লেখা টাইপ বা ওই যে পেসি হাতের টাইপের আমাদের ফন্টটা চলে আসছে। এখানে আমরা আমাদের যেটা পছন্দ হয় সেই রকমের ফন্ট এখানে ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলা ফন্ট আছে। এর বাইরে যদি মনে হয় যে না, আমার এইখানে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো পছন্দ হচ্ছে না, আমার এর চাইতেও সুন্দর সুন্দর ফন্ট দরকার, অনলাইনে আরো সুন্দর সুন্দর ফন্ট আছে, যেমন আমি ধরেন যে এই ফন্টটা দিয়ে দিলাম, এই যে একটা ফন্ট। তো ধরেন যে আপনার এই সব ফন্ট পছন্দ হচ্ছে না, আমার হচ্ছে ভিন্ন অনলাইনে আরো চমৎকার কিছু ফন্ট পাইছি, সেইগুলো আমার ডাউনলোড করতে হবে, সেইগুলো আমি ব্যবহার করব। এখানে যে ফন্ট আছে এর বাইরেও অনেক ফন্ট অনলাইনে পাওয়া যায়, সেইগুলো আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারি, সেটা আমরা দেখবো একটু পরে। তো আমরা যদি একটু সামারাইজ করি, আমরা কি করলাম, আমাদের
একটা লেখা লিখলাম, লেখা লেখার পরে সেই লেখাটাকে সিলেক্ট করে আমি বিভিন্ন ফরম্যাটিং করলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, নিচে ছোট করে দেওয়া বা উপরে ছোট করে দেওয়া, এই যে এখানে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, তারপরে টেক্সটের লেখার স্টাইল স্টাইল চেঞ্জ করলাম আমরা, বা বিভিন্ন ইফেক্ট টাইপোগ্রাফি চেঞ্জ করলাম। এখানে হচ্ছে হাইলাইট করে দেখলাম, ফন্টের কালার চেঞ্জ করলাম। এরপরে আমরা হচ্ছে ফন্টের সাইজ, লেখার সাইজ ছোট বড় করে দেখছিলাম। কেস দেখলাম আমরা ছোট বড়, আপার কেস লোয়ার কেস। এন্ড এখান থেকে আমরা ক্লিয়ার অল ফরম্যাটিং, সব যত স্টাইল দিছিলাম সবগুলো স্টাইল আমরা রিমুভ করে দিলাম এক ক্লিকে ক্লিয়ার অল ফরম্যাটিং এর মাধ্যমে। ওকে, মোটামুটি আমাদের এইটুকু বিষয়ে আশা করি ক্লিয়ার। এরপরে আমরা একটু সংক্ষেপে যেটা দেখবো সেটা হচ্ছে, এটার সাথে আমরা পরিচিত কাট কপি পেস্ট ফরম্যাট প্রিন্টার, এই চারটা অপশন এইটুকু একটু দেখিয়ে ফেলবো আমরা। এই জিনিসটার কাজটা কি, সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই মোটামুটি অ্যান্ড্রয়েড ফোনের সাথে অভ্যস্ত। তো এখানে আমরা ফাইল কপি করি না, কোন একটা ছবি কপি করি অথবা মুভ করি, এই ফোল্ডারে আছে, এই ফোল্ডার থেকে আমি ভিন্ন ফোল্ডারে নিয়ে যাই, সেইগুলাই হচ্ছে আমাদের এখানে কাট এবং কপি। কাট হচ্ছে ইটস লাইক মুভ, আমি এইখানে এই শব্দটাকে রাখতে চাই না, এই শব্দটাকে এই শেষে নিয়ে আসবো, তাহলে আমরা এটাকে কাট করে এই শেষে এসে পেস্ট করে দেব, কাট পেস্ট। আর যদি মনে হয় যে না এই ওয়ার্ড শব্দটা এইখানে আছে, থাক সমস্যা নেই, এটাকে আমি আরেকটা কপি করে এইখানে এসে পেস্ট করে দেব। একটা হচ্ছে কাট পেস্ট আর একটা হচ্ছে কপি পেস্ট। ঠিক আছে, কাট পেস্ট করলে কি হবে, এইখানে আর এই শব্দটা থাকবে না, ইটস লাইক মুভ, মুভ করি যেভাবে আমরা এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে। আরেকটা হচ্ছে ডুপ্লিকেট, এইখানেও থাকবে, আরেক জায়গায়ও চলে যাবে, ডুপ্লিকেট করতে পারি। এটা কিভাবে করে, ধরেন যে ওয়ার্ড শব্দটাকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে এই যে কাট কেচির মতো যে আইকনটা আছে এটাতে যদি ক্লিক করে দেখেন এখান থেকে চলে গেল, কোথায় গেল, এই যে ক্লিপ বোর্ডে চলে আসছে। হ্যাঁ, এইখানে এসে এবার আপনি যেখানে পেস্ট করতে চান সেইখানে এসে আপনি এখান থেকে পেস্টে ক্লিক করেন, এই যে পেস্ট চলে আসছে। এই ক্লিপ বোর্ডে আপনি সর্বশেষ যেই লেখাটাকে কাট করছেন অথবা কপি করছেন সেটাই থাকে সব সময়। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কাট করে ফেললাম। যদি এরকম হয় যে না আমরা কাট করতে চাই না, আমরা কন্ট্রোল জেড আন্ডু দিয়ে ফেললাম, আন্ডু দিয়ে এইখান থেকে আমরা কপি করতে চাই, এবারে এই যে কপিতে ক্লিক করলাম, দেখেন এইখান থেকে কিন্তু এটা যায় নাই। এবার এইখানে এসে আমি চাইলে তাকে পেস্ট করতে পারি, এই যে পেস্ট। এই পেস্ট করতে কিন্তু আমি ধরেন যে এটাকে আরেকটা পেস্ট করব, অর্থাৎ আরেকটা ডুপ্লিকেট করব, আরেকটা ডুপ্লিকেট করব এই ওয়ার্ড লেখাটাকে, তখন কিন্তু আমার প্রত্যেকবার কপি করতে হবে না। সর্বশেষ যেহেতু ওয়ার্ডটাকেই আমি কপি করছিলাম, আমি পেস্টে ক্লিক করলেই এটা পেস্ট হইতে থাকবে। ওকে, ফাইন। এভাবে আমরা কপি পেস্ট করতে পারি, কাট, কপি, এবং এই দুইটারই পেস্ট একটা অপশন আছে যেটা দিয়ে আমি এটাকে আবার ফিরে আনতে পারি। এরপর সর্বশেষ যে অপশনটা সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। এটা খুবই চমৎকার একটা অপশন। ধরেন যে আমি এটাকে একটা ডুপ্লিকেট করলাম, এইটাকে আমি ধরেন যে একটা স্টাইল দিলাম, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটাকে আমি একটা কালার দিলাম রেড, এবং এটাকে আমি হাইলাইট করে দিলাম ইয়েলো কালার দিয়ে। তো দেখেন দুইটা লেখা কিন্তু আমার দুই রকমের, লেখা দুইটাই সেম, হ্যালো ওয়ার্ল্ড আই এম ফ্রম বাংলাদেশ, দুইটা লেখাই কিন্তু সেম, কিন্তু পার্থক্য হচ্ছে এটার স্টাইলটা এক রকমের, এটার স্টাইলটা ভিন্ন রকমের আরেকটা স্টাইল। ওকে, সেই ক্ষেত্রে যদি এরকম মনে হয় যে এইটার যে স্টাইলটা আছে সেই স্টাইলগুলো কপি করে আমি এটার উপর দিব, অ্যাপ্লাই করব, তাহলে এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে এই লেখাটাকে দেখাই দিলাম। ঠিক আছে, আবার দেখাচ্ছি আমি। ধরেন যে এই ওয়ার্ড বা এই এই লেখাটার মতো আমি এই নিচের লাইনটাকেও করতে চাই, উপরের লাইনটার মতো নিচের লাইনটা করতে চাই, তাহলে উপরের লাইনটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, এই যে দেখেন একটা ব্রাশের মতো একটা আইকন চলে আসছে। এই ব্রাশটা যার উপর দিয়ে দিব, ধরেন যে ওয়ার্ল্ডকে দিয়ে দিলাম, সেই ওয়ার্ল্ডটাই আমার এই ফরম্যাট প্রিন্টারের কারণে উপরের স্টাইলের মতো হয়ে গেল। এখন যদি মনে হয় যে না আমি যে এই নর্মাল লেখার মতো সবগুলাকে করে ফেলবো, তাহলে এই যে ফ্রম বাংলাদেশ এইটাকে সিলেক্ট করলাম, ফরম্যাট প্রিন্টার, এই সবগুলাকে দেখাই দিলাম, তাহলে সবগুলো এক স্টাইল হয়ে গেল আমার। তো ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের কোন একটা স্টাইল, কোন একটা লেখার স্টাইলকে কপি করে আরেকটা স্টাইলে পেস্ট করতে পারি ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে। ওকে, এই ছিল মোটামুটি আমাদের কাট কপি পেস্ট ফরম্যাট প্রিন্টার। এবার আমরা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে আমরা চাইলে
এইখানে আমাদের যে কয়টা ফন্ট আছে সেই ফন্টগুলোর বাইরে ফন্ট যদি আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা ইউজ করতে পারি। যেমন ইংলিশ ফন্ট যদি প্রয়োজন হয় আমরা গুগল ফন্টে যাব, গুগল ফন্টস লিখে সার্চ করলাম, দেখেন fonts.google.com নামে একটা ওয়েবসাইট আছে, এই যে গুগল ফন্টস, গুগলের হাজার হাজার ফন্ট আছে এখানে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো ফন্ট যেটা আপনার পছন্দ হয় সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে একটা ফন্ট ধরেন যে ডাউনলোড করব একটু সুন্দর দেখে, এই ফন্টটা ধরুন, এই ফন্টটা আমরা প্লেরাইট, হ্যাঁ, প্লেরাইট যে ফন্টটা আছে সেটা আমরা ডাউনলোড করতে চাই। তো এটাতে ক্লিক করলাম, এখানে আমরা প্রিভিউ দেখতে পারি রুহুল আমিন, এই যে রুহুল আমিন লেখাটা এরকম আসবে, ছোট হাতের দিলে এটা আরো পেশি হাতের হবে সুন্দর, রুহুল আমিন, এই যে দেখেন সুন্দরভাবে আসছে। হ্যাঁ, এই ফন্টটা আমরা ব্যবহার করতে চাই, এর জন্য আমরা এই গেট ফন্টে ক্লিক করব। এখানে আমার হচ্ছে আগের সিলেক্ট করা কয়েকটা ফন্ট আছে সেইগুলো আমরা বাদ দিতে চাই, রিমুভ করে দিই, রিমুভ করে আমরা আবার এই ফন্টটাতে চলে আসলাম, গেট ফন্ট, ডাউনলোড, তাহলে আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ফন্ট .ttf, হ্যাঁ। আর স্ট্যাটিকে যদি যাই এখানে আমাদের 4টা ফন্ট আছে, এই ফন্টগুলো আমরা চাইলে ডাউনলোড করে দিতে পারি। ভেরিয়েবল ফন্টস আমরা দিয়ে দিই, এটার উপর ডাবল ক্লিক করলাম, এই যে ইনস্টল, ফাইন, আমাদের ইনস্টল হয়ে গেছে। কি ফন্ট? প্লেরাইট, ঠিক আছে। প্লেরাইট লিখে যদি এবার সার্চ দিই আমরা এখান থেকে, প্লেরাইট, এই যে প্লেরাইটটা চলে আসছে, দেখেন আমার এখানে কিন্তু এই ফন্টটা অ্যাভেলেবেল হয়ে গেল। এবার প্রতিবার কিন্তু ডাউনলোড করতে হবে না, আমরা একবার ডাউনলোড করে ফেলছি মানে এখন আমাদের যখনই প্রয়োজন হবে তখনই আমরা এটা ব্যবহার করতে পারবো। ওকে, ফাইন। তাহলে আমরা এখান থেকে কাস্টম ফন্ট ডাউনলোড করলাম, এটা হচ্ছে ইংলিশ ফন্ট। যদি বাংলা ফন্ট প্রয়োজন হয়, বাংলা ফন্টের জন্য ফ্রি অনেক ফন্ট সাইজ পাওয়া যায়, সাইট পাওয়া যায়। লিপিঘর একটা সাইট আছে, লিপিঘর থেকে আপনারা ফ্রি ফন্টে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেক বাংলা ফন্ট পাওয়া যাবে ফ্রি ফন্টে, এই যে এখানে সুন্দর সুন্দর বাংলা ফন্ট আছে, ঠিক আছে। তো বাংলা টাইপিং নিয়ে আমরা একটু কথা বলবো। তো এক্ষেত্রে বাংলা ফন্ট, বাংলা লিখতে হলে কিন্তু বাংলা ফন্ট লাগবে। হুম, এই যে এই ফন্টটা দেখেন সুন্দর, নতুন একটা ফন্ট আসছে, সুন্দর একটা ফন্ট। তো এবার যদি আমরা ফাইনালি আজকের ক্লাসের ক্লোজিং এ যাই, আমাদের টাইপিং এর ক্ষেত্রে টাইপিং এর স্পিডটা আমাদের বাড়ানো দরকার। আমাদের অনেকেই হয়তো বা টাইপ স্পিড ভালো না, মোবাইলে স্পিড ভালো, আমাদের মোবাইলে যথেষ্ট ফাস্ট লিখতে পারি, কিন্তু কম্পিউটারে হয়তো বা অনেকের লেখার স্পিডটা ভালো না। তো সেক্ষেত্রে আমরা যদি একটু জাস্ট একটা চ্যালেঞ্জ নেই যে এই কোর্সে তো আমাদের 16টা সেশন আছে আইটির উপর, এই 16টা সেশনে আপনি চাইলে আপনার স্পিডটা মিনিমাম 20 করে ফেলতে পারেন, অর্থাৎ প্রতি মিনিটে আপনি 20টা শব্দ লিখতে পারবেন যদি আপনি এই চ্যালেঞ্জটা নেন। তো এটার জন্য আমরা প্রথমে ইংলিশটা শিখে ফেলবো, সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আগে ইংলিশটা শিখবো, তারপরে আরবি অথবা বাংলা যে কোনো একটাতে সুইচ করব, পরে শিখবো আর কি। তো আরবি, ইংলিশটা আমরা শিখবো কিভাবে? ইংলিশটা শেখার জন্য আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন, টাইপিং ক্লাব, এই ওয়েবসাইটে চলে আসবেন। অথবা অনেকের অফলাইন টাইপিং মাস্টার থাকতে পারে, টাইপিং মাস্টার দিয়েও ট্রাই করতে পারেন। অনলাইন যেহেতু অ্যাভেলেবল এখন মোটামুটি সব জায়গায়, typingclub.com-এ চলে আসবেন। এইখানে এসে আপনি হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, লগ ইন করে, যাতে আপনি ট্র্যাক রাখতে পারেন। লগ ইন না করলেও সমস্যা নেই, আমরা গেট স্টার্টেডে ক্লিক করলাম, ক্লিক করলে আপনার হচ্ছে এইখানে ওদের সিরিয়াল ওয়াইজ মানে ধাপে ধাপে অনেকগুলো লেসন আছে। তা আপনি টার্গেট করেন যে প্রতিদিন আমি হচ্ছে এটি ছোট ছোট লেসন, আমি 20টা করে লেসন শেষ করব। প্রথম 5 থেকে 7 দিন আপনি 20টা করে শেষ করেন, পরের দিন থেকে আপনি ধরেন যে 10টা করে শেষ করলেন। এগুলো খুবই ছোট ছোট লেসন, এখানে কঠিন কিছুই না। আপনার প্রত্যেকটা লেসন শেষ করতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট লাগতে পারে। তা আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা যদি সময় দেন তখন দেখবেন যে আপনার 10-15টা সেশন এমনিতেই শেষ হয়ে গেছে, ঠিক আছে। সেশনগুলো যদি আমরা একটু দেখি কি করতে হয়, এখানে কন্টিনিউ, এখানে ওরা হচ্ছে ইনস্ট্রাকশন দিবে যে আপনাকে কি করতে হবে। তো কিবোর্ডে কিভাবে আমাদের আঙ্গুলগুলো বসাইতে হবে সেটা দেখাচ্ছে, এর ওপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল, এভাবে সিরিয়াল ওয়াইজ আমরা বসাইলাম। আবার
ডান হাত কিভাবে বসাইতে হবে সেইগুলো দেখাই দিছে। এবং দেখেন এফ চাপতে বলতেছে, টাইপ দ্য এফ কি ইউজিং ইউর লেফট ইন্ডেক্স ফিঙ্গার। কোন আঙ্গুল দিয়ে এফ চাপবেন সেটাও দেখাই দিচ্ছে। এই এফ চাপলাম আমরা। এরপর ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে জে চাপতে বলতেছে। গুড জব। আমরা যদি কন্টিনিউতে চাপ দিই, এখন এফ আর জে এই দুইটার হচ্ছে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। দেখেন এফ চাপতে বলতেছে, জে এফ 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 জে জে। এইভাবে আমরা হচ্ছে প্র্যাকটিসগুলা যদি কন্টিনিউ করতে পারি তাহলে অটোমেটিক আপনার স্পিড বেড়ে যাবে। দেখবেন যে আপনার হচ্ছে 10 থেকে 15 দিনে আপনি মোটামুটি একটা ভালো লেভেলে চলে আসছেন। কিন্তু বিষয় হচ্ছে কন্টিনিউ আপনার এটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি ভালো একটা পজিশনে চলে যাবেন। তো টাইপিং এর ক্ষেত্রে ইংলিশটা আপনারা আগে একটু স্পিড করে ফেলেন, তারপরে দেখবেন যে আপনার বাংলা এবং হচ্ছে আরবি এটা খুব কঠিন বিষয় না। এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আরো বেশ কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। আপাতত আমরা ইংলিশটার ব্যাপারে বললাম। বাংলা কিভাবে লিখতে হয়, বাংলার ব্যাপারে বিজয় সফটওয়্যার প্রয়োজন, আরবির জন্য কোনো সফটওয়্যার প্রয়োজন নাই। এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ফাইনালি আপনাদেরকে একটা হোম টাস্ক বা হোমওয়ার্ক দেওয়া আছে, সেইগুলো আপনারা বাসায় বসে একটু করে ফেলবেন। কি করতে হবে হোমওয়ার্কে? সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করবেন। ওপেন করতে হয় কিভাবে সেটা তো আমরা দেখাই দিছি। একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে মাইসেলফের উপর। আপনার নিজের ব্যাপারে একটা শর্ট প্যারাগ্রাফ লিখবেন ছোট করে। ডিফারেন্ট ফন্ট সাইজ অ্যান্ড কালার্স, আমরা ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করতে হয় এইগুলো তো দেখাইছি। আপনি আপনার এই যে মাইসেলফ প্যারাগ্রাফটা লিখবেন সেটার উপরে আপনি বিভিন্ন ফন্ট সাইজ ট্রাই করবেন, ছোট বড় করে দেখবেন পারেন কিনা। একটা লেখা ছোট করবেন, একটা বড় করবেন, বিভিন্ন কালার দিয়ে ট্রাই করবেন যে কালার করতে পারতেছেন কিনা। এবং হেডিংস যেটা আছে, মাইসেলফ যে একটা হেডিং লিখবেন সেটাকে বোল্ড করে একটা হেডিং তৈরি করবেন। এন্ড ফাইনালি এটাকে হচ্ছে মাইসেলফ ডট টক্স, হ্যাঁ, একটা ওয়ার্ড প্র্যাকটিস নামে একটা ফোল্ডার করবেন, ফোল্ডারের ভিতরে এই নামে এটা সেভ করবেন। তো একটা ডকুমেন্ট কিভাবে সেভ করতে হয় সেটা আমরা একটু দেখাই দিই। এই যে আমি এতগুলা লেখালেখি করলাম, এখান থেকে আমি সেভ করতে হলে ফাইলে যাব, ফাইল থেকে সেভ, সেভে ক্লিক করলে দেখেন এইখান থেকে এই যে এই অপশনগুলো আসছে। ব্রাউজে ক্লিক করি আমরা, ধরেন যে আমরা ডেস্কটপে সেভ করব। তাহলে ডেস্কটপে সেভ করব, সরাসরি সেভ না করে আমরা একটা ফোল্ডার নিব। হ্যাঁ, ফোল্ডার নিয়ে এইখান থেকে ওয়ার্ড প্র্যাকটিস নামে একটা ফোল্ডার করলাম। এই ফোল্ডারের ভিতরে আমি হচ্ছে ওইটার নাম দেব, ডকুমেন্টের নাম মাইসেলফ। এইভাবে আমরা হচ্ছে সেভ করব। ঠিক আছে, তাহলে আমাদের ফাইলটা এই যে দেখেন মাইসেলফ ডট ডক্স এই নামে সেভ হয়ে গেছে। আমরা যদি একটু ডেস্কটপে যাই, ডেস্কটপে দেখেন ওয়ার্ড প্র্যাকটিস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এটার ভিতরে আমার মাইসেলফ ডট ডক্স নামে আমার কি হয়েছে, আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। ওকে, মোটামুটি আমরা হোমওয়ার্ক কি হবে সেটাও একটু দেখাই দিলাম, আপনারা একটু বাসায় বসে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আজকের ওভারঅল যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি, আমরা হচ্ছে এই কোর্সটা শুরু করলাম মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ইনস্টল ওপেন করতে হবে সেটা দেখলাম, ওপেন করে এটার ইন্টারফেসের সাথে পরিচিত হইলাম। এরপরে হচ্ছে আমরা ফন্ট রিলেটেড ফন্ট গ্রুপের যে কাজগুলো আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সেগুলো করলাম। কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার দেখলাম। কাস্টম ফন্টস কিভাবে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে এবং সেটা ব্যবহার করতে হবে সেটা দেখলাম। অ্যান্ড টাইপিং সম্পর্কে আপনাদের ইংলিশের একটা লেসন আমরা শেয়ার করলাম, কিভাবে আপনারা ফার্স্ট টাইপিংটা শিখতে পারেন। আর হোমওয়ার্কটা আপনাদেরকে দেওয়া থাকলো, বাসায় বসে প্র্যাকটিস করে ফেলবেন এবং হোমওয়ার্কের ফাইলগুলো কিন্তু আপনারা একটু জমা দিবেন ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা একটু প্রশ্ন উত্তরের দিকে যাব, অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, সেই বিষয়গুলো একটু আসতে পারে।